অষ্টম শ্রেণীর ওশিয়ানিয়া সাধারণ পরিচয়ের পর আমাদের যেটা পড়তে হবে সেটা হলো যে ওশিয়ানিয়ার বিভিন্ন জায়গার ভূপ্রকৃতি। তো আমরা আগেই বলেছি যে ওশিয়ানিয়া অসংখ্য দ্বীপ, হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত, যার মধ্যে সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে অস্ট্রেলিয়া, তারপর নিউজিল্যান্ড এবং উত্তরে রয়েছে পাপুয়া নিউগিনি। তো এই যে এর মধ্যে এই অস্ট্রেলিয়া, বাকি যে দ্বীপগুলো সেগুলো সবই আগ্নেয় বা প্রবাল দ্বীপ। এ সমুদ্রের তলা থেকে অগ্ন্যুৎপাত হয়েছে, সেই অগ্ন্যুৎপাতের লাভা জমতে জমতে আজকে তা দ্বীপে পরিণত হয়েছে, অথবা প্রবাল কীটের দেহ জমতে জমতে সমুদ্রের ওপরে উঠে এসছে, জলের ওপরে, তার ফলে প্রবাল দ্বীপ তৈরি হয়েছে। একমাত্র অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতিতে আমরা দেখব যে এর কিছু ব্যতিক্রম রয়েছে। অস্ট্রেলিয়া পৃথিবীর অন্যতম প্রাচীন ভূভাগ গন্ডোয়ানা ল্যান্ড তার অংশ ছিল। একসময় অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এরা সবাই একত্রিত ছিল। সেই বিশাল ভূখণ্ডটির নাম ছিল গন্ডোয়ানা ল্যান্ড। তারপর এরা টুকরো টুকরো হয়ে আজকে বিভিন্ন মহাদেশীয় ভূখণ্ড হিসেবে অবস্থান করছে, বিভিন্ন মহাদেশে মালভূমি রূপে অবস্থান করছে। যেমন ব্রাজিলের শিল্ড, দক্ষিণ ভারতের মালভূমি, আফ্রিকার সাহারা অঞ্চল, এরকম বহু মহাদেশীয় প্রাচীন মালভূমি দেখতে পাই, যেগুলো আসলে আগেকার সেই গন্ডোয়ানা ল্যান্ডের অংশ। এত কঠিন পাথরে তৈরি যে দীর্ঘদিন ক্ষয় হলেও এরা সেই ক্ষয়কার্য প্রতিরোধ করতে পেরেছে। তো অস্ট্রেলিয়ার আমরা যদি ভূপ্রকৃতির বৈশিষ্ট্য দেখতে যাই, তাহলে দেখব যে অস্ট্রেলিয়ার পূর্ব দিক দিয়ে রয়েছে একটা পর্বতমালা, যার নাম হচ্ছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। তার সর্বোচ্চ শৃঙ্গ এই জায়গাটাতে, এইখানে মাউন্ট কোসিয়াস্কো। এই গ্রেট ডিভাইডিং রেঞ্জ একেবারে পূর্ব দিকে উপকূল থেকে খাড়া উঠে গেছে, কিন্তু গোটা পুরো জায়গাটাতেই এই পর্বতটা এই গ্রেট ডিভাইডিং রেঞ্জ নামে পরিচিত নয়। কোথাও এর নাম ডার্লিং ডাউন্স, কোথাও এর নাম অস্ট্রেলিয়ান আল্পস, কোথাও ব্লু রেঞ্জ, কোথাও নিউ ইংল্যান্ড রেঞ্জ, এরকম বিভিন্ন স্থানীয় নামে স্থানীয় লোকেরা এই জায়গাটাকে, এই পর্বতমালাটাকে ডেকে থাকে। অস্ট্রেলিয়ার সবচেয়ে ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য, যেটা আমরা একটু আগে বলছিলাম যে প্রাচীন মালভূমি, সেটা রয়েছে এইখানে। এই গোটা জায়গাটা জুড়েই রয়েছে মালভূমি অঞ্চল, যার অধিকাংশই মরুভূমিতে পরিণত হয়েছে দীর্ঘদিনের ক্ষয়কার্যে। যেমন এই গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট, গিলবার্ট ডেজার্ট, গ্রেট স্যান্ডি ডেজার্ট, এরকম। তো এছাড়া মালভূমির মধ্যে যে কঠিন শিলাগঠিত অংশগুলো ছিল, তারা কিছু কিছু জায়গায় দীর্ঘদিনের ক্ষয়কার্যকে প্রতিরোধ করেও দাঁড়িয়ে আছে। যেমন এই যে ম্যাকডোনেল রেঞ্জ, মাসগ্রেভ রেঞ্জ, হ্যামার্সলে রেঞ্জ, কিম্বারলে প্লেটো, এরকম অসংখ্য বিচ্ছিন্ন একা দাঁড়িয়ে থাকা পর্বত শৃঙ্গ বা পাহাড় দেখতে পাওয়া যায়। বাকি গোটা মালভূমিটাই ঢেউ খেলানো ভূমিরূপ এবং স্থানে স্থানে মরুভূমি
বৃষ্টিপাতের অভাবে মরুভূমিতে পরিণত হয়েছে, যেমন গ্রেট ভিক্টোরিয়ান ডেজার্ট, গ্রেট স্যান্ডি ডেজার্ট, টানামি ডেজার্ট, এগুলো সবই এর অন্তর্গত। সমভূমির দিকে দেখতে পাবো যে এইখানে এই জায়গাটায় অনেকগুলো নদী দেখতে পাচ্ছি। এটা হলো অস্ট্রেলিয়ার দুটো প্রধান নদী, মারে আর ডার্লিং নদীর অববাহিকা। মারে আর ডার্লিং নদী ওয়েন্টওয়ার্থ বলে একটা শহর আছে, সেখানে পরস্পর মিলিত হয়ে এই সমুদ্রে পড়েছে। তো তারা এরা এই গ্রেট ডিভাইডিং রেঞ্জ থেকেই উৎপন্ন হয়েছে। তো এইখানে তারা যে সমতল ভূমি তৈরি করেছে তাকে বলা হয় মারে ডার্লিং অববাহিকা বা রিভারিনা সমভূমি। দ্বিতীয় সমভূমিটাকে আমরা দেখতে পাই এইখানে, এইটা হচ্ছে লেক আয়ার। এই লেক আয়ার এখানকার একটা নিম্নভূমি, ফলে এই সমস্ত উচ্চভূমি থেকে যে বৃষ্টির জল তা গড়িয়ে এই লেক আয়ারে এসে মেশে এবং এইখানে তাদের নদীগুলোর টেনে আনা পদার্থ, নদীগুলোর ক্ষয় করা পদার্থ এই আয়ারের চারপাশে জমা হয়ে একটা সমতল ভূমি তৈরি করে। আর আরেকটা সমতল ভূমি রয়েছে এইখানে, এই গালফ অফ কার্পেন্টারিয়া, মানে কার্পেন্টারিয়া উপসাগর, এর চারপাশে দেখা যাচ্ছে এই উচ্চভূমিগুলো থেকে সবগুলো নদী এই দিকে গেছে। এটা যেন একটা কড়াইয়ের নিচু অংশ, জল চারপাশের কানা থেকে এদিকে যাচ্ছে। তো এই নদীগুলো এই অঞ্চলে যে সমভূমি তৈরি করেছে তাকে বলে কার্পেন্টারিয়ার সমভূমি। তাহলে তিনটে সমভূমি, মারে ডার্লিং অববাহিকা সমভূমি, আর তারপর আয়ার হ্রদের তীরবর্তী অঞ্চলের সমভূমি, আর হলো কার্পেন্টারিয়া উপসাগরের চারপাশের সমতল ভূমি। এছাড়া যদি উপকূলীয় সমভূমির কথা বলি, অস্ট্রেলিয়ার পূর্ব দিকে উপকূলীয় সমভূমি প্রায় নেই, কারণ এখানে দেখা যাচ্ছে যে পাহাড় প্রায় গা থেকে উঠেছে, সমুদ্রের গা থেকে পাহাড় ওঠার ফলে এখানে উপকূলীয় সমভূমি প্রায় দেখাই যাচ্ছে না। বাকি সর্বত্রই উপকূলীয় সমভূমি রয়েছে সমুদ্রের গা ঘেঁষে। তার মধ্যে এই গালফ অফ কার্পেন্টারিয়া, মানে কার্পেন্টারিয়া উপসাগরের চারপাশের যে সমতল ভূমি, সেই কার্পেন্টারিয়া সমভূমি এবং উপকূলীয় সমভূমি এখানে মিশে গেছে, ফলে এখানে সমভূমিটা অনেকটা চওড়া। আর দক্ষিণে এই জায়গাটাকে বলে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট বা গ্রেট অস্ট্রেলীয় উপসাগর। সেখানেও আমরা দেখতে পাই এই নাল্লারবর সমভূমি, এটাও যথেষ্ট চওড়া একটা সমতল ভূমি। আর এপাশ দিয়ে রয়েছে পৃথিবী বিখ্যাত প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ। এরপর যদি আমরা পরের দ্বীপটায় আসি, যে নিউজিল্যান্ড, সেই নিউজিল্যান্ডে আমরা দেখতেই পাচ্ছি যে সম্পূর্ণভাবে পর্বতময় ভূপ্রকৃতি। এটাকে বলা হচ্ছে সাউথ আইল্যান্ড, এটাকে বলা হচ্ছে নর্থ আইল্যান্ড। মাঝখান দিয়ে শিরদাঁড়ার মতো পর্বত গেছে, তার ফলে স্বাভাবিকভাবেই এখানে এই হলো মাউন্ট কুক, এই আমার পেন্সিলের ডগাটা যেখানে রয়েছে, এটাই নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। তো এই যে এইখানটা পেন্সিলটা যেখানে রয়েছে, এইটা হলো ক্যান্টারবেরি সমভূমি। এটাই নিউজিল্যান্ডের মানে সমভূমি অঞ্চলগুলোর মধ্যে
অন্যতম, মানে সমভূমি অঞ্চল প্রায় নেই, এখানে একটুখানি রয়েছে এই দক্ষিণ দিকে, আর এই পূর্ব দিকে ক্যান্টারবেরি সমভূমি। এখানে দেখলেই দেখা যাবে যে সমস্ত নদীগুলো, যেহেতু মাঝখান দিয়ে পর্বত রয়েছে, সমস্ত নদীগুলো বেরিয়ে পূর্ব দিকে বা পশ্চিম দিকে কিছু দূর গিয়ে সমুদ্রে পড়ে। পর্বতময় ভূপ্রকৃতির ওপর দিয়ে এরা প্রবাহিত হয়, ফলে এদের প্রবাহ খরস্রোতা, মানে দ্রুত গতিতে প্রবাহিত হয়, এবং সমভূমি গঠন করার মতো, বিস্তৃত সমভূমি গঠন করার মতো জায়গা এরা পায় না। সেই জন্য এরা সমুদ্রেই সঞ্চয় করে। শুধুমাত্র উপকূলভাগে এই ক্যান্টারবেরি সমভূমি বা দক্ষিণের এই সমভূমিটার মতো খুব ছোট কিছু সমভূমি অঞ্চল গঠিত হয়। তো এছাড়া রয়েছে পাপুয়া নিউগিনি অঞ্চল, অস্ট্রেলিয়ার উত্তরে। এটারও মাঝখান দিয়ে একটা পর্বতমালা বিস্তৃত হয়েছে। তো এইখানে এই জায়গাটায় মাউন্ট উইলহেম, এটাই হচ্ছে পাপুয়া নিউগিনির সর্বোচ্চ শৃঙ্গ। তো এই তিনটেই বড় ভূখণ্ড, এই তিনটে ভূখণ্ডের ভূপ্রকৃতি এভাবে বলা যায়। বাকি 10,000 বা তারও বেশি দ্বীপ রয়েছে। সেই দ্বীপগুলো কোনোটা প্রবাল দ্বীপ, সেই বা কোনোটা আগ্নেয় দ্বীপ, কিন্তু সেগুলো এতই ছোট যে সেগুলোর আলাদা করে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য বলা খুব কঠিন। তো তাহলে নদীগুলোর বৈশিষ্ট্যতেও আমরা দেখলাম যে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় নদী হচ্ছে মারে ডার্লিং। এছাড়াও আরও নদী রয়েছে, আয়ার হ্রদে এসে বেশ কিছু নদী পড়েছে এইখানে। এই যে দেখাই যাচ্ছে নদীগুলো, এই জায়গাটা সবচেয়ে নিচু জায়গা এখানকার, ফলে এখানে চারপাশ থেকে নদীগুলো পড়ছে। এগুলো সব অন্তর্বাহিনী নদী, যে নদীগুলো সমুদ্রে পড়তে পারে না, যেগুলো স্থলভাগেই শেষ হয়ে যায়। এখানে গালফ অফ কার্পেন্টারিয়া বা কার্পেন্টারীয় উপসাগর রয়েছে বলে চারপাশ থেকে নদীগুলো সেই উপসাগরে পড়ছে। আর তো আগেই বলা হয়েছে এই জায়গাটা হচ্ছে মারে ডার্লিং। মারে আর ডার্লিং দুটো অস্ট্রেলিয়ার বিরাট নদী। তো এই দুটো নদী পরস্পর মিলিত হয়ে সমুদ্রে পড়ছে। নিউজিল্যান্ডে সেভাবে বড় নদী নেই, মাঝখান দিয়ে পর্বত গেছে, ফলে নদীগুলো হয় এদিকে গেছে অথবা এদিকে গেছে, সেই পর্বত থেকে উৎপন্ন হয়ে পর্বতের ওপর বরফ জমে, যথেষ্ট নিম্ন মানে উচ্চ অক্ষাংশে অবস্থিত, ফলে যথেষ্ট ঠান্ডা, ফলে পাহাড়ে বরফ জমে, সেই বরফ গলা জল নদীগুলো দিয়ে নেমে আসে। তো এর মধ্যে ওয়াইটাকি, ক্লাথা বা ক্লথ, টায়ারি, এই সমস্ত নদী রয়েছে, কিন্তু সেগুলোও খুব দীর্ঘ নয়। সামান্য পর্বত থেকে কিছু দূর প্রবাহিত হলে এরা সমুদ্র পেয়ে যায়, সমুদ্রে গিয়ে পড়ে। আর এখানেও বেশ কিছু নদী রয়েছে। এই পাপুয়া নিউগিনি, এই যে নদীগুলো এই পর্বত থেকে উৎপন্ন হয়ে এখানে দেখা যাচ্ছে যে পর্বত থেকে উৎপন্ন হয়ে এদিকে গেছে এবং এদিকে গেছে, যেহেতু মাঝখানে মেরুদণ্ডের মতো পর্বত রয়েছে। তো এর মধ্যে আমরা একটা নদীর নাম বয়ে আছে, সেই নদীটা দেখে নিতে পারি। এই যে এই নদীটা হচ্ছে ফ্লাই, কিন্তু ফ্লাইয়ের মতো, ফ্লাই বড়, কিন্তু ফ্লাইয়ের মতো আরও একই চরিত্রের বহু নদী এই পর্বত থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ দিকে সমুদ্রে পড়েছে অথবা উত্তর দিকে সমুদ্রে পড়েছে। তাহলে এই হচ্ছে অস্ট্রেলিয়ার নদ নদীর বৈশিষ্ট্য। আরেকটা জিনিস পড়তে হচ্ছে আমাদের, সেটা হচ্ছে হ্রদ। তো
অস্ট্রেলিয়ার হ্রদগুলোর এই মরুভূমি অঞ্চলের মধ্যে অনেকগুলো হ্রদ রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এটা আয়ার, এখানে এখানেও এই যে এখানে হ্রদ রয়েছে, এখানে হ্রদ রয়েছে, এখানেও অসংখ্য হ্রদ, অনেকগুলো হ্রদ রয়েছে। এগুলো সবই পাহাড়ে যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির জল পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে, নেমে এসে পাহাড়ের পাদদেশে জমা হয়, পায়ের কাছে জমা হয় এবং এরা এদেরকে বলে হচ্ছে প্লায়া। মরুভূমি অঞ্চলের হ্রদ, এদেরকে বলে প্লায়া। বৃষ্টিপাত বন্ধ হওয়ার কিছুদিনের মধ্যেই এদের পুরোপুরি জল শুকিয়ে যায়। তাহলে এরকম অস্থায়ী হ্রদ দেখতে পাওয়া যায়। যেহেতু নিউজিল্যান্ড একটা পর্বতময় ভূপ্রকৃতি, ওপরে হিমবাহ রয়েছে, বরফের স্তূপ রয়েছে, তার ফলে এখানে হিমবাহ গঠিত কিছু হ্রদ দেখতে পাওয়া যায়। তো এই হলো মোটামুটি অস্ট্রালেশিয়া, মানে ওশিয়ানিয়ার 3টে বড় ভূখণ্ড নিয়ে যে বিভাগটা, সবচেয়ে বড় বিভাগটা গঠিত, তার ভূপ্রকৃতি ও নদ নদীর একটা সাধারণ